ওকে, আজকে ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে অবজেক্ট মেনু। অবজেক্ট মেনু থেকে আমরা দেখি কতটুকু যেতে পারি, নয়তো আরেকটা ক্লাস লাগতে পারে। আজকের এক ক্লাসে হয় কিনা আপনারা একটু দেখবো। তো এখানে অবজেক্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড অবস্থায় রয়েছে। যদি আমরা কোনো একটা নিউ ট্যাবে থাকি তখন কিন্তু সম্পূর্ণ হাইড আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে তো নাকি? সবাই মোটামুটি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তো এখানে প্রথমেই রয়েছে অবজেক্ট মেনু বার থেকে অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্মের মধ্যে কি আছে সেটা আমরা হাইড রয়েছে, কিন্তু এটা অ্যানাবল করার জন্য কোনো একটা শেপ অথবা কোনো একটা এলিমেন্ট বা একটা কোনো একটা রাস্টার বা ভেক্টর আনতে হবে, নয়তো এটা ওপেন হবে না। ঠিক আছে, এটা শো হবে না। তো তার জন্য আমরা এখান থেকে ধরেন রাউন্ডেড নিলাম। ঠিক আছে, তো এই যে অবজেক্টে গেলাম, দেখুন এখন চালু হয়েছে ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, অ্যালাইন, ডিস্ট্রিবিউট। ঠিক আছে, তারপরে গ্রুপ, লক আর হাইড, আর বেশ কয়েকটা এখানে আছে। তো আমরা এখানে অবজেক্ট মেনুতে যা রয়েছে এই যে এখানটায়, এখানে কিন্তু রাইট বাটন ক্লিক করলে আপনারা পাবেন। ঠিক আছে, এই যে ট্রান্সফর্মের ভিতরে এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, প্রথমে বলি এখানে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে আহ এই জিনিসটাকে এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা, এরকম। ঠিক আছে, যে কোনো অবজেক্টকে বা এলিমেন্টকে বা কোনো শেপকে স্থানান্তরিত করা। আচ্ছা, ট্রান্সফর্মের মাধ্যমে আমরা কি করে ট্রান্সফর্ম এই করব, দেখুন প্রথমে রয়েছে এখানে ট্রান্সফর্ম এগিন। প্রথম অপশনটা ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এগিন। তো ট্রান্সফর্ম এগিন কোথায় চালু হবে, কখন চালু হবে? শুরুতেই কিন্তু এটা চালু হবে না। ধরেন আমি এই নিলাম, এই যে এখান থেকে এখন যদি ক্লিক করি, অটো একটা নিয়ে নিচ্ছি, অটোমেটিক। আচ্ছা, তো ধরেন আমরা অনেক সময় এই যে রোটেট টুলের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম, যদি এটা আমরা করে দেই, তাহলে রুটের থেকে যদি আমরা এখান থেকে ধরেন আমি এই অপশনটা দিলাম অল্টো ধরে, তার পরবর্তী এই ট্রান্সফর্ম থেকে, অর্থাৎ আমি কপি করে একটা কিন্তু ট্রান্সফর্ম এগিন করেছি। তো এখান থেকে কি করব, যদি এখন ট্রান্সফর্ম এগিন দেই, আর এটার আমরা শর্টকাটের মাধ্যমে দেখেছিলাম কন্ট্রোল ডি, দেখুন দিলে কিন্তু বারবার দিলে কিন্তু বারবার সে কিন্তু ট্রান্সফর্ম এগিন করবে। তো কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা এটা করতে পারি। তো যেটা আমরা রোটেট টুলে আগে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো ট্রান্সফর্ম এগিনটা হচ্ছে, ধরেন আপনি এখান থেকে এই যে অল্ট ধরে আপনার এই দূরত্বে আপনি এটা পেস্ট করলেন বা মুভ করলেন, তখন এটাকে আপনি চাচ্ছেন যে সমপরিমাণ ভাবে আমি সেম জিনিসটাকে আরেকটু আরো দুই তিনটা আমি কপি দিতে চাই, তখন সেই ক্ষেত্রে কন্ট্রোল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটি হচ্ছে ট্রান্সফর্মের আপনার যে কি বলে ট্রান্সফর্ম এগেনের বিষয়টা। আর মুভ বিষয়টা, মুভটা হচ্ছে আপনি এখান থেকে রয়েছে, তো আমরা কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে এসে এখান থেকে ইঞ্চি করে দিব। এই মুভটা বেশি কাজ করে। ধরেন আমি এটা একটা আমার ফ্লায়ার সেট আপ দিলাম, বা একটা বুক কভার বা যাই আছে, এখান থেকে ধরেন মেজারমেন্ট দিলাম 4.5, আর এখানে রয়েছে 6। এই তো। তো এখান থেকে যদি আমি মুভ করতে চাই, আমি একটু ইয়ার মাধ্যমে দেখাই। এদিকে যেমন আমি একটা কপি দিলাম, তো কপি না দিয়ে এটা দূরত্ব কত, 4.5। আমি যদি মোবে থেকে নিয়ে আসি, দেখেন এখান থেকে এটা আছে 0.5 দিই, 5 দিয়ে ধরেন এখানে রাখলাম। এখন যদি আমি মোবে ক্লিক করি, এটা কিন্তু সরাসরি এন্টারে ক্লিক করলে মোবে অপশনটা চলে আসবে। তো এখান থেকে ট্রান্সফর্ম থেকে এই যে দেখেন শিফট কন্ট্রোল এম এ চাপ দিলে হয়, এটা শর্টকাট। ওকে, তো এখান থেকে আমি দিয়ে কি করব,
এখন দেখুন হরাইজন্টাল মানে হচ্ছে কি ডানে বামে, মানে এই যে উইথ আর কি, উইথ। আর হাইট মানে হচ্ছে ভার্টিক্যাল, এটা সবাই জানেন। তো আমরা এখানে পয়েন্টটা কত দিয়েছিলাম, মাইনাস দিব 4.5, আর সাথে কত ছিল, আচ্ছা এটা প্রিভিউ দেই। এই দেখেন আপনার এখান থেকে কিন্তু এখানে কিন্তু মুভ করছে, আমি মাইনাস করার কারণে কিন্তু বামে আসছে। আর যদি আমি প্লাস করতাম 4.5 এখানে দিই, তাহলে ওই দিকে চলে যাবে, এই যে ওই দিকটা চলে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। তো এরকম করে আপনার যখন কাটিং মার্ক আমরা ইউজ করব, কাটিং মার্ক, তখন চতুর্দিক দিয়ে এবং মাঝখানে এই ভার্টিক্যালে, হরাইজন্টালে, মিডিলে কিন্তু তখন দিতে হয়। তো আপনারা এই মুভের মাধ্যমে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে। এখন -4.5, আর ওদিকে ছিল হচ্ছে 0.5 ছিল, তো 5.5 দিলাম, ঠিক আছে। 5.5 দিচ্ছে না, -4.50, 4.75, এরকম হিসাবটা ক্যালকুলেট করে 4.5 টা এখানে -5 দিলেই হয়ে যাচ্ছে। এই যে দেখুন বরাবর কিন্তু এখান থেকে সে এখানে নিয়ে নিচ্ছে, কপি দিতে পারেন অথবা পেস্ট করতে পারেন। তো এরকম মুভ, এবং কোনো শেপকে যদি আপনি এ করতে চান, ঠিক আছে, যে এটা আমি দূরত্ব করব কত, মাইনাস করব না, প্লাস করব, ওই যে আপনার ট্রান্সফর্মের মতো, ঠিক আছে। প্লাস করব হচ্ছে 1 ইঞ্চি, আর ভার্টিক্যালেও করব মনে করেন যে 1 ইঞ্চি, ঠিক আছে। এই যে দেখুন এখন যদি আপনি কপি দেন, তো এইখান থেকে 1 ইঞ্চি সরে আসছে, সরে আসছে নিচে কিন্তু 1 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে। এরকম করে আপনি মেজারমেন্ট তৈরি করে আপনি হিসাব করে এই মুভ টুলের মাধ্যমে কাজ করতে পারেন। ওকে। তো তারপরে এখানে এই যে রুটেট যে রয়েছে বিষয়টা, এই রুটেট কিন্তু এখানে এই যে টোলস বারে যে রুটেট ছিল, এই টোলস বারের রুটেট একই কথা। তারপরে এখানে এই যে আপনার রিফ্লেক্ট রয়েছে, হ্যাঁ রিফ্লেক্টের বিষয়টা একটু বোঝার আছে। রিফ্লেক্টের বিষয়টা বোঝার বলতে আপনার ধরেন এই মানুষটা, ঠিক আছে, এইটাকে আপনি রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট মানে হচ্ছে আপনার ডান থেকে বামে ঘুরে যাবে। তো এটা একটা ফন্ট দিয়ে দেখতে বুঝতে পারবেন, বা পুরা এটাকে দিয়ে বুঝতে পারবেন। যখন হচ্ছে মিরর করে, মিরর কি করে করবেন, তখন এটার মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। মিরর প্রিন্ট যখন দেওয়া হয়, এই যে ধরেন এই বিষয়টাকে আমি এই ফন্ট পেজটাকে আমি একটু ধরি, এটাকে আমি গ্রুপ করে দিলাম। ওকে। তো এখান থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেখুন আমি ভার্টিক্যাল থাকতে হবে অবশ্যই, ভার্টিক্যাল থাকলে এটা উল্টে গেছে দেখেন। এখন যদি আমি কপি দিই, এই দেখেন, এখন ধরেন আপনি এটা মিরর প্রিন্ট করবেন, আপনি গ্লাসের বাহির থেকে এখন সোজা দেখবেন, আর ভিতর থেকে এটা উল্টা দেখবেন। তো এই অপশনটা কিন্তু এখান থেকে আমরা, হ্যাঁ, ও ওতে চাপ দিলে কিন্তু এই যে এখানে রিফ্লেক্টরটা রয়েছে দেখছেন, রিফ্লেক্টর ডাবল ক্লিক করে যেটা আমরা করেছিলাম টুলবারে, সেম কাজ এখানে রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কেল, স্কেল টুল আমরা দেখিয়েছিলাম, এই যে এস এর মধ্যে দিয়ে এন্টার দিলে স্কেল, এটা 50% ছোট করে দিলাম স্কেল। তারপরে রয়েছে আপনার এখানে শেয়ার, ওই যে শেয়ার টুল আমরা দেখিয়েছিলাম, এরকম কার্ভ হয়ে যায়, ঠিক আছে। আমি ধরেন একটু 10% দিলাম অ্যাঙ্গেল, এরকম কার্ভ করা যাবে, ঠিক আছে। এখানে যে শেয়ার টুলটা রয়েছে, এই যে শেয়ার টুলটা রয়েছে, ঠিক আছে, এই শেয়ার টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে ধরে যেরকম আমরা এরকম করতে পারি। ওটা আপনার মনে আছে কিনা ভুলে গেছেন জানি না, ঠিক আছে। তো এই সব কয়টা অপশন কিন্তু এখানে পাবেন, যে ট্রান্সফর্মে যে এখানটাকে, ঠিক আছে। কেউ কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, না না একটু সাড়া দিয়েন তাহলে ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা যে এই যে 4টা 5টা অপশন এখানে দেখলাম, ঠিক আছে, সবকটা অপশন একসাথে পেতে পারি কিন্তু রিফ্লেক্ট, এই যে ট্রান্সফর্ম ইচ এর মধ্যে প্রত্যেকটা অপশন এখানে রয়েছে। এই যে স্কেলটা রয়েছে, মুভ রয়েছে, রোটেট রয়েছে, 3টে অপশন পেয়ে গেছি।
তারপরে অ্যাঙ্গেল যদি আপনার করতেছেন করতেছেন, তারপরে অপশন থেকে এখান থেকে এই সেম জিনিসটা কোথায় রয়েছে, ইফেক্ট থেকে আমরা যে ডিস্টর থেকে যে ট্রান্সফর্ম, একই জিনিস, ঠিক আছে। দেখেন এটার ওটা একই জিনিস। হ্যাঁ, আচ্ছা। তার পরবর্তীতে হচ্ছে এই যে রিসেট বাউন্ডিং বক্স, এগুলা দরকার নাই এখন। তো এখান থেকে তারপর অ্যারেঞ্জের বিষয়টা কিন্তু আমরা প্রথমেই দেখাই, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা বেশিরভাগ এখান থেকে করে ফেলতে পারবো। আমরা যতক্ষণে ওইখানে যাব, ক্লিক করব, করব, তার সাথে অ্যারেঞ্জ আমরা এটা আনগ্রুপ করে দিই। করে দেওয়ার পরে এখান থেকে দেখুন, আমি ধরেন যে অ্যারেঞ্জ থেকে আমি এটাকে যে ব্রিং টু ফরওয়ার্ড, এটা মনে হচ্ছে আপনার ক্লাসে বলা হয়েছিল। আচ্ছা, তারপরেও দেখেন এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, মানে হচ্ছে কন্ট্রোল শিফট রাইট থার্ড ব্রেকেট দিলে এটা আমরা করে ফেলি আর কি, শর্টকাটের মাধ্যমে। আপনার শর্টকাট গুলো একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তো তারপরে ব্রিং আপনার ফরওয়ার্ড যেটা রয়েছে, এটা হচ্ছে একটা একটা উপরে উপরে উঠবে, ঠিক আছে, একটা একটা লেয়ার উপরে উঠবে। আর এটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, যেটা এটা হচ্ছে আপনার একটা একটা নিচে যাবে, লেয়ার একটা একটা নিচে যাবে। আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি একটু বলে নিচ্ছি। তারপরে সেন্ড টু ব্যাক, এটা যদি ক্লিক করেন তাহলে একবারে সবার নিচে লেয়ারটা চলে যাবে। এই যে ক্লিক করলাম, দেখেন এই লেয়ারটার নাম কি, যে ইমেজ হেয়ার দেওয়া কিন্তু, এই যে, ঠিক আছে। এটা যে আমি আই বাটনটা তুলে দিই, দেখেন চলে গেছে, সবার নিচে চলে গেছে কিন্তু লেয়ারটা। কি করে বুঝতে পারবেন? এখন দেখেন এই লেয়ারটা অফ করে দিই, সব কটা অফ করে দিলে আপনি একটু বুঝতে পারবেন। এই যে দেখেন সব কটা লেয়ারের নিচে চলে আসছে কিন্তু, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে, এটা আগে বলা হয়েছিল না আকাশ? হ্যাঁ, এটা আচ্ছা, সব কটা হাইড করে দিলাম, আনহাইড করে দিলাম। আচ্ছা, এখন এই লেয়ারটাকে আমরা এই যে লেয়ার নিয়ে এখন থেকে একটু বোঝার চেষ্টা করবেন। তো লেয়ারকে ধরার জন্য এইখানে যদি ধরেন তাহলে কাজ হবে না, ঠিক আছে, এখানে ধরে কাজ হবে না। এই যে টার্গেট বাটন, এগুলো এটার নাম হচ্ছে টার্গেট বাটন, ঠিক আছে। এই টার্গেট বাটনে ধরলে প্রত্যেকটা লেয়ার ধরবে। এই যে দেখেন, এই যে ধরছে মানে এখানে চলে আসছে যে ফন্টটা, ঠিক আছে। তো আমি এই লেয়ারটাকে ধরে এখন যদি আমি অ্যারেঞ্জ থেকে আমি সবার উপরে নিয়ে আসতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে সবার উপরে চলে আসবে। আর যদি চাই যে আমি না একটা 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 উপরে আনবো, তখন হচ্ছে আপনার এই অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, ঠিক আছে, সেন্ড টু ব্যাক, এই দেখেন একটা আগে উপরে ছিল, এই যে দেখেন একটা নিচে গেছে, আবার এখান থেকে। হ্যাঁ প্রভু বলেন। আচ্ছা, আমি ভিডিও তো শেয়ার করেছি, ভিডিও ভিডিও তো শেয়ার করেছে, আপনি একটু দেখেন। সবাই তো দেখতে পাচ্ছে, একটু দেখেন, আপনার হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আচ্ছা, তারপরে এখান থেকে, হ্যাঁ এটাও হইতে পারে, হইতে পারে, হতে পারে। আচ্ছা, একটু লেয়ারটা সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে। আমি সবার উপরে আছি, এই লেয়ারটা কি সবার উপরে আছে, এই দেখেন কি ইমেজ হেয়ার নামে লেয়ারটা সবার উপরে আছে, নাই? তোমাদের এখানে নাই? আচ্ছা, আমি এটা একটু স্টপ করে আমি ইয়ে করছি। এখন কি সবাই দেখতে পাচ্ছেন? দেখেন তো, আমি শেয়ার করেছি আবার নতুন করে। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে একটু দেখা যাচ্ছে, তাহলে তোর এখানে প্রবলেম আছে। দেখেন এই যে বিষয়টা, আমি দেখেন এখান থেকে কি করব, এখন এটা ধরার পরে এখান থেকে যদি আমি একটা একটা নিচে নিতে চাই লেয়ারটাকে, এই যে ব্যাক টু সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে একটা একটা যাচ্ছে দেখেন। এই এখন যদি আমি কন্ট্রোল ধরে এই যে লেফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করি, দেখেন একটু লেয়ারটাকে খেয়াল করেন, দেখেন এরপরেরটাই চলে আসে, এরপরেরটাই দেখেন এই যে চলে আসে। তো এরকম অনেক সময় দরকার লাগবে যে আমার একটা একটা লেয়ার নিচে নেওয়ার জন্য। তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে রাইট থার্ড ব্র্যাকেট এবং লেফট থার্ড ব্র্যাকেট,
তো এই বিষয়টা বুঝতে পেরেছেন আমার মনে হয়। ঠিক আছে, তো হ্যাঁ, একবারে যদি আমি এখন উপরে তুলতে চাই, কন্ট্রোল শিফট ধরে রাইট ব্র্যাকেটে দিব, হয়ে যাবে। তারপরে আমি এখানটায় আসি, অ্যালাইনের বিষয়। এই অ্যালাইনের বিষয়গুলো সেম জিনিসটা হচ্ছে এটা, এই অ্যালাইনের ক্লাস আমাদের হয়েছিল, তারপরেও আমরা দেখছি। দেখুন এখানে যদি আমি গার্ড গুলো একটু ওপেন করি, বা এখান থেকে আমি একটু গার্ড নেই, একটু দেখেন, গার্ডটাকে আমি শো করে দিলাম। এই শো অপশন হচ্ছে ভিউ থেকে, এখানে এই যে গাইড, শো, হাইড, এখানে আসছে। ঠিক আছে, এই যে রোলগুলো, এই যে গাইড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল আপনার সেমিকোলন, আর লক আনলকের ক্ষেত্রে এটা দুইটা কাজ করবে। ঠিক আছে, যেমন এটা লক হয়ে আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো একটু দেখেন এখান থেকে, আচ্ছা এখন ধরুন আপনি এখান থেকে কতটুকু দূরত্ব দিয়েছেন, সেটা নির্ণয় কি করে করবেন? অবশ্যই অ্যালাইনের মাধ্যমে করতে হবে। তাহলে এই যে অ্যালাইনটা, এখানে এখানে যতটুকু আমি অ্যালাইন দিয়েছি, এখানে কি ততটুকু অ্যালাইন দিয়েছি কিনা সেটা হচ্ছে আমার দেখার বিষয়। যদি আমি এখানে ইয়ে করি, এই যে দেখেন, একটু যদি উপরে নিই, এই দেখেন টেক্সটটাও কিন্তু সেম অ্যালাইনের মধ্যে আমি রেখেছি। তো এইখানটায় যে এই যে হরাইজন্টাল অ্যালাইন লেফট, এই দেখেন এটা কিন্তু হয়েছে ইয়ের সাথে হয়েছে, আপনার আর্টবুটের সাথে হয়ে গেছে। তার পরবর্তীতে যদি চান আপনি যে পুরো আর্টবুটের সেন্টার, এই সেন্টার হয়েছে। অর্থাৎ এইখানে আপনার কাজ করার চাইতে আপনি এখানটাই ভালো বুঝবেন। এখানটায় আমরা যেহেতু আগে ক্লাস করেছি, এখানটায় এখন আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে অ্যালাইনের কাজ। তো অ্যালাইন গেল, তারপরে এখান থেকে ডিস্ট্রিবিউট যেটা, ঠিক আছে, এই ডিস্ট্রিবিউটের কাজ এখানে দরকার নেই আপনার। ঠিক আছে, এটা দরকার নেই। আর গ্রুপের বিষয়টা, আনগ্রুপের বিষয়টা, ওইটা আমরা এর আগেও বলেছি। গ্রুপ মানে হচ্ছে এই যে সব কয়টা আমি টেক্সটকে একসাথে গ্রুপ করেছি। ঠিক আছে, গ্রুপ করে আমি একটা লেয়ারে রেখেছি। ঠিক আছে, এই সব কয়টাকে ধরে তারপরে আমি ধরেন এখন আমি এখান থেকে গ্রুপ করে দিব। ঠিক আছে, এই যে গ্রুপ হবে, আর আনগ্রুপ হবে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ হবে, অথবা এখান থেকে গিয়ে আপনি আনগ্রুপ করতে পারেন। তো এইটি এত বেশি বলার কিছু নাই, কারণ একটু তাড়াতাড়ি করে ফেলতেছি যাতে একটু সামনে আগাতে পারি। তো তারপরে এখান থেকে রয়েছে লক। লক মানে হচ্ছে এই যে কন্ট্রোল 2, যেটা আমরা বারবার বলেছি। ঠিক আছে, এই যে লক হয়ে গেল, এখন আর এই জিনিসটা ধরা যাবে না। দেখুন এই যে লেয়ারের মধ্যে কিন্তু এই লেয়ারটা কিন্তু লক হয়ে গেছে। ঠিক আছে, আর এখন লক আনলক করতে হলে কি করতে হবে? যেহেতু লক করা হয়েছে, আর আনলকটা কিন্তু এখন ভিজিবল হয়েছে, আগে কিন্তু হাইড ছিল। তো এখানে কন্ট্রোল 2 দিলে এখানে আনলক হয়ে যাবে। এটা সহজে বুঝতে পারছেন। তার পরবর্তীতে এখানে রয়েছে হাইড। এটা তো গ্রুপ লক আনলক এটি বুঝে ফেলছেন। হাইডের ক্ষেত্রেও সেম জিনিসটাই। ঠিক আছে, যে হাইড করে দিলাম, তার পরবর্তীতে দেখেন শো অলটা এখানে চলে আসছে। তো আমরা এইগুলা সব সময় বলছি, এইগুলা হচ্ছে আমরা শর্টকাটে কাজ করব। এই মেনু বারের থেকে আমরা অবজেক্টে গিয়ে তারপরে এখানে আমরা এগুলা করব না। ঠিক আছে, তাহলে আমাদের কাজের যে মানে আহ, গতি, সেটা আমাদের আস্তে আস্তে কিন্তু আপনার ইয়ে হবে। ঠিক আছে, যত শর্টকাট ব্যবহার করব তত আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে, আর তত তাড়াতাড়ি একটা ডিজাইনকে বা একটা যে কোনো কাজকে আমরা তাড়াতাড়ি করে আমাদের সময়কে বাঁচাতে পারবো। ওকে, তো এইখানটায় এই এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে রয়েছে এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে ক্রপ, এই এই বিষয়টা একটু বলি এখন। তারপরে অনেকগুলা এখানে কিন্তু অনেক রয়েছে, আমি জানি না সব কটা পারবো কিনা, তারপরে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন যে এক্সপান্ড এপিরিয়েন্সটা কি। এক্সপান্ড এপিরিয়েন্সটা হচ্ছে, আমি এখানে একটু ইয়ে নিই, গাইডগুলো ফেলে দিলাম। ধরেন আপনি এখানে একটা স্ট্রোক ব্যবহার করছেন। ঠিক আছে, এই যে স্ট্রোকটা ব্যবহার করা হয়েছে, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। এই স্ট্রোকটার ক্ষেত্রে দেখুন এখানে এক্সপান্ডটা ওপেন হয়েছে। ঠিক আছে, ভিজিবল হয়েছে দেখেন। কারণ কোনো অবজেক্ট করতে, কোনো কিছুকে হচ্ছে আপনার কোনো
অবজেক্ট না, এটাকে বলবো হচ্ছে কোনো ইফেক্টকে, ইফেক্টকে আপনার ভাঙার জন্য, অথবা কোনো শেপকে আপনার যদি স্ট্রোক মোডে থাকে, তাহলে সেই মোডটাকে যদি আপনার ইয়ে করতে চান, ফিল মোড অর্থাৎ শেপে আনতে চান, তখন কিন্তু এই এক্সপান্ড করলে কিন্তু শেপ হয়ে যাবে। যেমন আমরা যদি ম্যান্ডেলা করি বা ইয়ে করি, এই সময়টা আমরা দেখাবো যে এক্সপান্ড আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা কি কাজে লাগে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমি আরেকটা দেখাই, এখান থেকে যদি আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা আলাদা বিষয়, দুইটা আলাদা বিষয়। যেমন এখান থেকে একটু দেখাই, আমি ধরেন এই হোমটাকে একটু নিলাম, ঠিক আছে। দেখুন এটা কিন্তু এখন রয়েছে কিন্তু আপনার এখান থেকে সিম্বল মোডে রয়েছে, সিম্বল মোড। এখান থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, দেখছেন চেঞ্জ হচ্ছে না কিন্তু। আচ্ছা, এরকম কিছু ক্ষেত্র হলে কি করবেন, দেখুন কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা প্রিভিউটা দেখি, এখানে কিন্তু শেপই রয়েছে, দেখছেন শেপ কিন্তু রয়েছে, এই যে লাইন আর্ট মধ্যে শেপ রয়েছে, শেপটা আমরা পাচ্ছি, তারপরেও কেন আমরা কোনো কিছু করতে পারছি না, কালার চেঞ্জ অথবা কোনো কিছু আমরা করতে পারবো না। দেখেন স্ট্রোক টোক কোনো কিছু দিলে হবে না, না হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার একটা লক অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা সিম্বলের লক অবস্থায় রয়েছে, সিম্বলের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, এই যে এক্সপ্যান্ডটা কি করব, অবজেক্ট এবং ফিল, ফিল এবং স্ট্রোক দুইটাকে আমরা এ করে দেবো। এই যে দেখুন এখন কিন্তু এখানে যে লকটা ছিল, এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন ছিল, এই যে, যদি না দেখেন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এক্সপান্ডটা করে দিব, এক্সপান্ড করলে যা ইচ্ছা তা আপনি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এই শেপটাকে আপনি ধরে ধরে আপনার এই করতে পারবেন, মডিফাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক আছে। তো এই এইটা না যদি করেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এটা জাস্ট একটা হচ্ছে আপনার ভেক্টর অবস্থায়, সরি রাস্টার অবস্থায় ধরতে পারেন, যে রাস্টারের মতো রয়েছে, কোনো একটা ছবিতে যা কিছু করতে পারবেন না, এরকম শেপ গুলাকেও কিছু করতে পারবেন না। তাই আমরা এক্সপ্যান্ড করে ফেলবো। আচ্ছা, এক্সপ্যান্ড করার ফলে আপনার এই করতে পারবেন। হ্যাঁ বলেন। না, ক্রিয়েট আউটলাইন হচ্ছে আপনার এটা ফন্টের ক্ষেত্রে, শুধু ফন্টের ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে শেপের ক্ষেত্রে, শেপ যদি এরকম লক অবস্থায় থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা শেপ, ঠিক আছে, এই যে ধরেন এটা একটা শেপ দেখতে পাচ্ছেন, তারপরেও আপনি কাজ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি এক্সপান্ড করে নেবেন, তখন দেখবেন যে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল এই 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 অবস্থা। অর্থাৎ আরেকটা যেটা দেখেছিলাম এখানে হচ্ছে এই যে আপনার স্ট্রোকটা স্ট্রোক মোডে রয়েছে, এখন যদি সেটাকে আপনি ফিল মোডে আনতে চান, অর্থাৎ আপনি শেপে আনতে চান, তখনই হচ্ছে এই স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিলে, এই যে দেখেন ফিল এন্ড স্ট্রোক, অবজেক্টটা কিন্তু নেই এখন। তো এখানে ওকে করবো, এই যে দেখেন এখানটা একটু লক্ষ্য করেন, আগে কি ছিল স্ট্রোক, এখানটায় লক্ষ্য করলে দেখবেন যে আপনার ফিল চলে আসবে। এখনটা হাইড হওয়ার কারণ হচ্ছে একবার আমি অ্যাপ্লাই করে ফেলছি, তার জন্য এটা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার যাই, এখন আর এটা ইয়ে হবে না, একবার অ্যাপ্লাই করার পরে এটা আর হবে না, কিন্তু চালু হবে কখন আমি বলি। এটাকে ইফেক্টের কোনো কাজ যদি করেন, ইফেক্ট যেমন ওয়ার্ক থেকে আমি এটা করে নিলাম, ওয়ার্ক করে দিলাম, ঠিক আছে, এখনো কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না, কালার টালার চেঞ্জ এই সেই ইয়ে করা যাবে না, ঠিক আছে। এই যে দেখেন, তো এই এই মোডটাকে কি করতে পারেন, দেখেন এটা কিন্তু একটা আপনার রয়েছে যে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এটা ওয়ার্ক করেছি, ওয়ার্ক করার পরে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা চালু হয়েছে। এই এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা আর এক্সপান্ডের মধ্যে পার্থক্য যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে কোনো ইফেক্ট থেকে যদি কোনো কিছু করেন, ঠিক আছে, ধরেন আমি এটাকে এখন ফিশ মোডে করে দিই, ঠিক আছে, এখন উল্টাপাল্টা হচ্ছে। তো এইটাকে এখন শেপে পরিণত করার জন্য এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, এই যে দেখেন এখন কিন্তু এটা শেপে পরিণত হয়ে গেছে। এখন শেপ থেকে আমি আমার যে এটা লাইনের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে, কারণ লাইন থেকে যদি আমি শেপ মোডে ফিল স্ট্রোক থেকে ফিলে নিয়ে আসি, তখন হচ্ছে এক্সপান্ড করে দেবো। এই যে দেখেন একটু খেয়াল রাখবেন এখানটায়, ফিল এবং স্ট্রোকটার মধ্যে আমার বাম পাশে টুলবারে যে একটা রয়েছে একটু লক্ষ্য করেন, দেখেন স্ট্রোক আছে সাথে সাথে ফিল হয়ে যাবে, এই এই হচ্ছে পার্থক্য। ওকে, তার পরবর্তীতে আমরা দেখব এখানে আছে ক্রপ ইমেজ। ক্রপ ইমেজটা তখনই চালু হবে যখন একটা রাস্টার থাকবে, রাস্টার, রাস্টার মানে হচ্ছে কোনো একটা ছবি। তো ছবিটাকে ধরেন আপনার, ধরেন এই ছবিটা আমি নিলাম, এটা একটা ছবি, ঠিক আছে, ডিজাইনটা ছবি,
আমি নিয়ে এখানে আনবো, আনার পরে এটা স্কেল করে একটু ছোট করে দিই 50%, তো হচ্ছে না, আর একটু ছোট করে দিই। তো এই যে ডিজাইনটাকে এখন ধরেন আমি শুধুমাত্র এই ছবিটাকে আমি ক্রপ করতে চাচ্ছি, তাহলে কি করব, এইখান থেকে গিয়ে এই যে দেখেন ক্রপ অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। আগে কিন্তু এটা কিন্তু ডিজেবল ছিল, দেখেন কোনো ভেক্টর শেপের ক্ষেত্রে কিন্তু নেই, এখানে আছে নাই, কিন্তু শুধু রাস্টারের ক্ষেত্রে এটা ওপেন হবে। রাস্টার, রাস্টার মানে সেটা তো, রাস্টার কি ভেক্টর কি প্রথম ক্লাসে আমরা জেনে গেছি। তো এখন যদি আপনার এখানে রাইট বাটনে ক্লিক করেন, তারপরে এই যে ক্রপ ইমেজটা পাবেন, এই যে, ঠিক আছে। আচ্ছা আমি স্কেপ দিয়ে বের হয়ে আসলাম, এখান থেকে আমি ওখান থেকেই দেখাই ক্রপ ইমেজ, এই চলে আসলো। তো আমি এখান থেকে কি করব, এভাবে ধরে আমি শুধু খালি এই ডিজাইনের এটাকে নিব, ধরেন ধরেন আমি এতটুকু নিলাম, এই যে। এখন যদি আপনি এন্টারে ক্লিক করেন, তখন আর কিন্তু এই দেখেন কন্ট্রোল ওয়াই দিচ্ছি, তারপরে কিন্তু বাকি অংশটা কিন্তু নেই এখানে। অর্থাৎ ফটোশপের যে ক্রপের যে কাজটা, এটা আপনার ইলাস্ট্রেটরেও রয়েছে, ঠিক আছে। এই যে অবজেক্ট থেকে ক্রপ ইমেজে আবার যদি আপনি ক্লিক করেন, তখন আপনি আবার ক্রপ করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে ধরেন আমি এই ইমেজটাকে ক্রপ করে দিলাম, এই হচ্ছে ক্রপের কাজ। তার পরবর্তীতে রয়েছে আপনার রাস্টারাইজ। এই রাস্টারাইজটা কি, রাস্টারাইজ হচ্ছে আপনার কোনো একটা ডিজাইনকে আপনি আউটপুট না করে এই ইলাস্ট্রেটরের মধ্যেই, ধরেন আমি এই প্রথম পেজটাকে আমি এটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি কোথায়, এটা কিন্তু সম্পূর্ণ লেয়ার এবং কি আপনার ভেক্টর রয়েছে, এখানে কিন্তু কোথাও রাস্টার নেই, সম্পূর্ণ প্রত্যেকটা এখানে ভেক্টর, ঠিক আছে। যদি আমি এখান থেকে যাই, প্রত্যেকটা এখানে ভেক্টর। ভেক্টর কি করে বুঝবেন, দেখেন আমি যদি একটা ক্লিক করি, সব চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। রাস্টারকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এই যে দেখেন, ঠিক আছে। যদি এখানে রাস্টার থেকে থাকে, ধরেন এটা আপনার ইনক্লুড করলাম, এখানে ইনক্লুড করার পর এটাকে ধরে আমি এখানে গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পরে সরি এখান থেকে আপনার এটাকে আমি উপরে তুলে দিলাম, এখান থেকে গিয়ে অ্যারেঞ্জ থেকে আমি উপরে তুলে দিয়ে এখান থেকে আমি গ্রুপ করে দিলাম। আজকে একটু এখান থেকে দেখাই, এই যে গ্রুপ করলাম। এখন দেখুন এখানে যে ভেক্টরের সাথে আপনার রাস্টারটা রয়েছে, তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন যেগুলা ভেক্টর সব কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বাট রাস্টার যেটা সেটা কিন্তু কালার চেঞ্জ হয়নি, ঠিক আছে। এখন রাস্টারাইজের কি কাজ, রাস্টারাইজের কাজ হচ্ছে আপনার এই ডিজাইন, এই যে চলার সময়, ঠিক আছে, আপনার করার সময় এই ভেক্টরটাকে আপনার রাস্টারাইজ করবেন, পরে আপনি মনে করেন এখানে ইউজ করবেন কোথাও, ঠিক আছে। তাহলে কি করবেন, এই যে দেখেন কতটুকু সময় নেই একটু দেখেন, এই যে রাস্টারাইজে গিয়ে আমি ভেক্টরটাকে ক্লিক করে যে মানে যে অবজেক্টটাকে আপনার রাস্টারাইজ করতে চাচ্ছেন, অর্থাৎ জেপিজি করতে চাচ্ছেন, আউটপুট না করে। আমরা কিন্তু এর আগে ক্লাসে আমরা দেখিয়েছিলাম কি, যে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব অথবা সেভ এক্সপোর্ট এজ এ আমরা কিন্তু করে তারপরে এখান থেকে আমরা ওপেন করে নিয়ে আসতে হবে। তো আপনারা যদি না আনতে চান, এরকমটা না করতে চান, তখন কি করবেন, পিসির মধ্যে থেকেই অর্থাৎ এই উইন্ডোজের মধ্যে থেকেই রাস্টারাইজে ক্লিক করে সিএমওয়াই কে, যেহেতু আমরা কাজ করছি সিএমওয়াই কে মোডে রয়েছে, এখানে 300 রেজুলেশন, সর্বোচ্চ রেজুলেশন দিলাম। এখানে যদি হোয়াইট দেন, তাহলে চতুর্পাশে হোয়াইট ইয়ে হবে, আর যদি ট্রান্সপারেন্ট দেন, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে এটা মানে পিএনজি হয়ে আপনার এক্সপোর্ট হবে। এই যে আমি দিলাম, এই যে দেখেন এখন কি হয়েছে, সম্পূর্ণ ডিজাইনটা কি হয়েছে, এটা একটা জেপিজি হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে রাস্টারাইজ করে আমি সফটওয়্যারের মধ্যে থেকে, এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটাকে আমি এখানে ছোট করে আমি ছবি আকারে বসাবো, ঠিক আছে। ধরেন আপনি ছবি আকারে এখানে বসাই দিলেন, বুঝতে পেরেছেন, আমার মনে হয় বুঝতে পারার কথা। কারণ এটা যদি আমি লেয়ারটা রেখে যদি আমি ছোট করি, হ্যাঁ বলেন, আমি আচ্ছা, তো এইটা করার মানেটা কি আর এটা করার মানেটা কি, দেখেন এইখানটায় যদি আমি একটা সম্পূর্ণ বুক কভারকে আমি যদি এইটাকে ধরে আবার ছোট করে আমি এখানে দেই, একটু বোঝার চেষ্টা করেন, যদি ছোট করে দেই তাহলে আমার ফাইলটা অনেক রেজুলেশন হয়ে যাবে। এই এইখানে যা আছে এখানে তা আছে, ঠিক আছে। মানে এইটা যদি আপনার মানে 500 মানে ইয়ে হয়, পিক্সেল হয়, বা মানে 500 কেবি হয়, এটাও 500 কেবি, তাহলে হচ্ছে কি দুইটা মিলে কি হচ্ছে আপনার 1 জিবি কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে যদি 500 কেবি হয়, তাহলে 1500
এমবি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, তো এই যদি আপনি এরকমটা করেন, জেপিজি করে আপনি এক্সপোর্ট করে এখানে ছোট করে বসায় দেন, তাতে কিন্তু আপনার লস নেই। এই দেখেন ছোট করছি, মানে আপনার পিক্সেল চলে আসছে, এই যে ফেটে যাচ্ছে। কিন্তু এটা আমরা যখন ডিজাইন করার সময় হচ্ছে আমাদের এরকম দরকার লাগবে, তখন এখান থেকে রাস্টারাইজ করব। রাস্টারাইজ মানে ভেক্টর ডিজাইনটাকে রাস্টারাইজ করে তারপরে এখানে দিব। ওকে, তো তার পরবর্তীতে আসি আমরা, এখানে রয়েছে কি রয়েছে, মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, তো এখান থেকে দেখেন ধরার পরে কিন্তু ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচটা কিন্তু চালু হয়নি। কারণ চালু না হওয়ার কারণ হচ্ছে এখানে অসংখ্য ভেক্টর, অসংখ্য লেয়ার। তো এটা শুধু সিঙ্গেল একটা অবজেক্টের ক্ষেত্রে কাজ করবে। যেমন আপনার রেক্টেঙ্গল টোল হতে পারে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টোল হতে পারে, ইলিপস হতে পারে, পলিগন হতে পারে, স্টার হতে পারে। এইগুলোর মধ্য থেকে আপনার করতে পারেন। আমি দেখাই, আমার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমার এই ম্যাশ টুল দিয়ে অথবা এই যে ম্যাশ টুল এবং হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাশের দ্বারা করা। তো আপনারা এই যে এখানটায় আমি ভেক্টরটা নিলাম, একটা রেক্টেঙ্গল নিয়ে এখানটা দেখুন এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ কিন্তু চালু হয়ে গেছে। ওকে দিলাম, এখানে দিলাম আমি 5, আর এখানে দিলাম আমি 5। ওভারঅলে কিন্তু এখানে আপনার ফ্ল্যাট করতে পারেন, ফ্ল্যাট করে ইরেজ করতে পারেন। আপনি যদি ফ্ল্যাট করে নেন তাহলে ফ্ল্যাট করার সুবিধা কি, এখন ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে যদি আপনি যা কালার চেঞ্জ করেন সেই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি চান যে না আমি একটাকে আমি মেশ করব, ঠিক আছে, ইরেজ করব অথবা আমি ইয়ে করব, সেন্টার করব। সেন্টার মানে হচ্ছে আপনার চতুর্দিক দিকে কালারটা ঠিক থাকবে, মাঝখানটায় হচ্ছে আপনার কালারটা ফেড হয়ে যাবে। আর ইরেজ মানে হচ্ছে আপনার মাঝখানটায় কালারটা সেম কালারটা ঠিক থাকবে অবজেক্টের, এবং চতুর্দিকটায় হচ্ছে আপনার কি হবে, চতুর্দিকটায় আপনার ফেড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার। আর হাইলাইট যদি আপনি 100 দেন, ঠিক আছে, এরকম ভাবে আপনি বুঝতে পারেন। এই যে দেখুন, এখন ধরেন আপনি এইটাকে ধরে আপনি এখানটায় ধরেন যে আপনি এই যে এখন দেখবেন যে ফন্ট এবং ইয়াটার কাজ লাগবে। আমি এটাকে আউটলাইন করে দিই, আনগ্রুপ করে দিই। তো এখন কি করব, আমি অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে একটা একটা নিব। ঠিক আছে, কারণ এখন যদি আমি চাচ্ছি যে ফন্টটার উপর থাকবে, একবারে দিলে কি হবে, সরাসরি একবার একদম লেয়ারের নিচে চলে যাবে। তো আমি চাচ্ছি সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এই যে দেখেন একটা একটা কিন্তু যাচ্ছে। এখনই এই জিনিসটা বুঝতে পারবেন, এই যে। ওকে, এছাড়া তো আমার নেই। তো এখান থেকে আমি একটু হাইড করে দেখি, একটু হাইড করলাম, মাত্র দুইটা এখানে আছে। তো হাইড থেকে আমি একটু শো করে দিই। শো করার পর এখান থেকে যে এই যে এখানে আপনার প্যানেল বার থেকে এখানে ট্রান্সপারেন্সির আন্ডারে এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, অথবা অন্য একটা কোনো কালার সফট বা ইয়ে করে দিই, বুঝতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু কালার কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আরেকটা করি, তাহলে একটু সফট লাইট। আচ্ছা, এইটা দেখেন। তো এরকম করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড করতে পারেন। আচ্ছা, এই কালারটা সবচেয়ে ইয়ে হবে, ইয়ে করে নিই, কন্ট্রোল জেড দিয়ে একটু ফিরে এসে এখান থেকে এই কালারটাকে আমি এইটা করে দিই। এখন যদি আমি ইয়ে করি, মাল্টিপ্লাই করি, বুঝতে পারবেন। দেখেন এখানটা কিন্তু সলিড কালার, আর এখানে ম্যাশ করার কারণে কি হয়েছে, মাল্টিপ্লাই করার কারণে এখানটা হচ্ছে একটু ডার্ক হয়েছে। ঠিক আছে, তো এরকম করে আপনারা ম্যাশ গ্রেডিয়েন্ট ম্যাশ তৈরি করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বিশেষ করে আপনারা এরকম এরকম যে এরকম যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে, ঠিক আছে, আপনার যেটাকে বলা হয় আপনার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এগুলো করতে পারেন। তো কিভাবে করবেন, আপনার এখানে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ থেকে আপনার ফ্ল্যাট করে নেবেন। ফ্ল্যাট করার পরে সেম কালারটা রেখে এখানে যা ইচ্ছা তা কালার আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এরকম করে আপনি আই বাটন ধরেন, এরকম সিঙ্গেল ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আপনারা এরকম করতে পারেন। তারপরে ডাবল ধরে এরকম চেঞ্জ করতে পারেন। এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এই ম্যাশ টুলের আন্ডারে গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাশের কাজ। তার পরবর্তীতে রয়েছে হচ্ছে ক্রিয়েট অবজেক্ট ইসোলেট। আচ্ছা, এখানটা একটা জিনিস দেখাই, এটাও আমার এই জেপিজিতে কাজে লাগবে। তো জেপিজি থেকে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে আসি, এটা ফেলে দিই, এটাকে আনি।
এটা না, এটাই দরকার পড়বে ভালো। দেখুন এই যে এখানে ছবি রয়েছে, আমি আরেকটু ক্রপ করে দিই, ছবিগুলোর মধ্যে আমি একটু ক্রপ করে দিই। ওকে, এই যে দেখুন ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ঠিক আছে। এখান থেকে আপনারা এই যে সাইজ যেটা রয়েছে, কারেন্ট সাইজ যেটা রয়েছে সেটাও রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি এডিটও করতে পারেন। এডিট করে আপনার হাইট এবং ওয়েট এডিট করে পরবর্তীতে এখানে টাইল কতটুকু করবেন, কতটুকু স্পেসিং দিবেন, এবং নাম্বার অফ টাইলস। আমি একদম সহজভাবে বলে দিচ্ছি মোজাইকটা কি। মোজাইক মানে হচ্ছে আপনার যে টাইলস রয়েছে, আপনার টাইলস দেখতে পারেন অনেক সময় ছবির মধ্যে, আমি করে দেখাচ্ছি একটু বুঝতে পারেন। অন দিলাম, অন দিলাম, ঠিক আছে। অন দিলে অটোমেটিক নিয়ে নিবে। এখানে যদি আপনার গ্রে করতে চান গ্রে করতে পারেন, কালার রাখতে চান কালার রাখতে পারেন, আর হাইট ওয়াইট যা আছে সেটা ঠিক রেখে এখানে ওকে দিলে আপনি দেখতে পারবেন। দেখুন এখানটায় এই যে দেখেন, এখান থেকে কিন্তু কালার নিয়ে নিচ্ছে কতটুকু। আচ্ছা, এটাকে আমি আর একটু বেশি করতে হবে। মোজাইক দিয়ে এখানে দিলাম 50, এখানে দিলাম 50, আর এখানে দিলাম 2, পাসিং পাসিং 2 দিলাম, অন দিলাম। ওয়ান হবে কি করে, টোটাল সাইজ দিয়ে তো ওয়ান নাই। আচ্ছা, এটা আমি 10 দিলাম, এটাও 10 দিলাম। 10 দিয়ে এখান থেকে সাইজটা আমি একটু বড় করে নিই। ওকে, 50, 50। দেখুন এই যে ডিজাইনটা 50 দেওয়ার কারণে বেশি হয়েছে, ঠিক আছে। ডিজাইনটা বুঝতে পারছেন, কিন্তু এটা পিক্সেল আর্ট যে ছবিগুলো হয় এরকম আর কি। মোজাইকটা আমি আরেকটু করি। এখানে ওয়ান নিচ্ছে না, এখন আমি বুঝতেছি না। এখানে দিয়ে হচ্ছে 10, 10। এই যে দেখেন। হ্যাঁ, আর একটা বিষয়, এরকম ছবি থেকে আপনার কালার নিতে পারেন। আমার মাথায় এই জিনিসটা এখন কাজ করলো, একটা জিনিস খুব সুন্দর কাজটা করছে। যেমন কোনো একটা ছবি থেকে যদি কালার কম্বিনেশন করতে চান, আমাদের এরকম সফটওয়্যার আছে, সফটওয়্যার ভিতরে কেউ, আমি এই কাজটা আমি সফটওয়্যারে দেখেছিলাম, সরি ওয়েবসাইটে। আর এখন দেখতে পাচ্ছি যেহেতু এখানে আমি মোজাইক তৈরি করতেছি, মোজাইকের কারণে পাসিংটা দিব হচ্ছে 1, 1, আর এখানে দিব হচ্ছে আপনার 15, 15 দিলাম, দিয়ে দিলাম। এই যে দেখুন এই ছবিটার মধ্যে কি কি কালার আছে, আপনি কিন্তু কালার নিতে পারেন যদি কালার চান, ঠিক আছে। তার পরবর্তীতে মোজাইক আরো ছবি ক্রিয়েট করতে পারেন। তো এখানটায় আর সময় আমরা না দিই। 50, 50, 20, এই যে দেখুন ছবিটা কিন্তু আমার হাইট ওয়েট বড় করে তারপরে কিন্তু এটা মোজাইকটা আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। এই যে এরকম ভাবে দেখুন প্রত্যেকটাই কিন্তু এরকম গড় গড় ধরে যেখানে যেখানে কালার রয়েছে, যা যা কালার রয়েছে অটোমেটিক কালার কিন্তু নিয়ে নিছে। আর বিশেষ করে এই ছোট ছবিটা একটু জুম আউট করলে বুঝতে পারবেন যে এটা একটা ছবির একটা আদলে বোঝা যাচ্ছে, কিন্তু বড় করলে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে মোজাইক। আপনার কোনো জেপিজি কে এরকম করে মোজাইক তৈরি করতে পারেন, ঠিক আছে। তার পরবর্তীতে রয়েছে এখানে যে ক্রিয়েট ট্রিম মার্কস, ঠিক আছে। এই ট্রিম মার্কসটা কিন্তু হচ্ছে কি, আজকে দেখাই এখানে ট্রিম মার্কটা। টোটাল এটা একটা বুক কভার, কত 13 ইঞ্চি বাই 9 ইঞ্চি, ঠিক আছে। এখানে টোটাল 13 ইঞ্চি দিলাম, 13 ইঞ্চি 9 ইঞ্চি একটা ফিগারে রয়েছে। এখান থেকে যদি আপনার ক্রিয়েট ট্রিম মার্কে ক্লিক করেন, দেখুন কাটিং মার্ক শুরু হয়ে মানে নিয়ে নিচ্ছে। কাটিং মার্ক যেগুলো দেওয়া হয় প্রেসে কাজ পাঠানোর সময়। এখন এত দূরে নেওয়ার কারণ কি, এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে আপনার কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইনটা দেখতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা এখানে যা যা ক্লিপিং মার্কস করেছেন, সেই সেই যে আপনার জায়গাটা রয়েছে সেই জায়গা ধরে তারপরে সে কাটিং মার্কটা নিয়েছে। এখন তাইলে আমি যদি আমার করতেই হবে। হ্যাঁ, এখানে যেমন আমার এই যে রিপ্লেস করলাম, রিপ্লেস করার পরে দেখেন এখানটা চলে আসছে। তো এরকম তো আমি ক্লিপিং মার্কস করতেই পারি। তো সেই ক্ষেত্রে আমি এখন কিভাবে দিব, এখন ডাইরেক্ট সিলেকশনটা ধরে বা গ্রুপ সিলেকশন ধরে
এখানে একটা ক্লিক করবেন, এটা একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, অন্য কোথাও ক্লিক করবেন না। এখন একটা হাইড করে দেখতে পারেন যে আমি কি আসলে দুইটা কি ঠিক মতো ক্লিক করেছি কিনা। এই দেখুন, ওই এরিয়াটা নিয়ে তারপরে এখান থেকে আপনি শো করে দিলেন। শো করার পরে এখন যদি আপনার ক্রিয়েট ট্রিম মার্ক করেন, দেখুন এখন কিন্তু এই যে শেপগুলো আছে, এই শেপগুলো নিয়ে কিন্তু ট্রিম মার্কটা ক্রিয়েট হয়েছে। আর যদি আপনার ক্লিপিং মার্ক সহ আপনি পুরো ডিজাইনটাকে ধরে তারপরে ইয়ে করেন, আপনার ক্রিয়েট ট্রিম মার্ক করেন অর্থাৎ কাটিং মার্ক দেন, তখন কিন্তু আপনার ওই যে ক্লিপিং মার্কস করার কারণে যে যে যতখানি জায়গা আপনার দখল করেছে ততখানি জায়গা নিয়েই কিন্তু এটা ট্রিম মার্কটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এইভাবে দিয়ে তারপরে হচ্ছে আপনার কাটিং মার্কটা আপনার ইয়ে করতে পারেন। ঠিক আছে, তো এটার বেশি কিছু দেখালাম না। ঠিক আছে, এখান থেকে এইভাবে কাটিং মার্ক করা হয় এই ট্রিম মার্কের মাধ্যমে। ঠিক আছে, ডিজাইনটাকে ধরে তারপরে এখানে আপনার ট্রিম মার্কস করতে পারেন। এখন এখানে আসি প্যাটার্ন ট্রান্সপারেন্সি। এটা ওই যে গতকালকে যে জিনিসটা দেখানো হয়েছিল, মানে গত ক্লাসে, সেটা হচ্ছে কোনো একটা পিডিএফ ফাইলকে যদি আপনার ফন্ট দরকার, ধরেন এই ফন্টটা হচ্ছে আপনার কাছে নাই, কিন্তু অন্য পিসি থেকে আপনার এখানে আসছে। ঠিক আছে, আসার পরে আপনি এখানে কি করলেন যে ওপেন দিলে আপনার ফন্টটা মিস্টেক দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ডিজাইনটাকে প্লেস করবেন। ঠিক আছে, এই যে ফাইল থেকে প্লেস গিয়ে আপনার ডিজাইনটাকে ইয়ে করবেন, ধরেন এই যে টেক্সটটা, এটাকে আপনার প্লেস করবেন, প্লেস করে এখানে ক্লিক করে দিবেন। তখন এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা কি, এই ফন্টটা আমি ইউজ করতে যাচ্ছি, কারণ এটা তো কমন ফন্ট এরিয়াল। ঠিক আছে, আমরা জানি মোটামুটি কিছুদিন কাজ করলে এই কয়েকটা ফন্ট মুখস্থ হয়ে যাবে। এখন ধরেন আপনার এই ফন্টটার নাম কি সেটা তো আমি জানি না, তো এই ফন্টটাই আমার ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করব, এইভাবে প্লেস করে অবজেক্ট থেকে এই যে প্যাটার্ন ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে রেজুলেশন আছে, মিডিয়াম রেজুলেশন, আপনার কম্পিউটার কনফিগার দেখে তারপরে এটা করবেন। ঠিক আছে, তো আমি হাই দিয়ে দিলাম, এখানে হাই করে দিলাম, আর এখানে দেখুন 1200 ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি এখান থেকে মিডিয়ামই করি, 75 দিয়ে এখানে হাই করে দিব। ঠিক আছে, এখানে দেখুন 300 300 থাকলো। আর এখান থেকে যদি বাড়াতে চান বাড়াবেন, যদি পিসি ভালো থাকে তাহলে অবশ্যই দিবেন, আর নয়তো এখানে এই এত রেজুলেশন দিয়েন না। তো এখান থেকে কি করব, কনভার্ট অল টেক্সট, আমি শুধু টেক্সটটাকে বের করতে চাচ্ছি। ঠিক আছে, তারপরে অন্যান্য যে রাস্টার আছে রাস্টার গুলাকেও এদিকে সবদিকে ক্লিক করতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, এখান দিয়ে দিয়ে দিবেন, দিয়ে তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন আপনার টাইপটাকে ঠিক রেখে তারপরে এটাকে কি করে দিবে, ভেক্টর করে দিবে। ঠিক আছে, তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই এরিয়াটাকে ডিলিট করে দিবেন, আর একটা যদি থাকে তাহলে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে কিন্তু এই ফন্টটাকে আপনার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আবার আনগ্রুপ করে দিব, করে দিয়ে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপ্লেস করে আনতে হবে, রিপ্লেস করে আনতে হবে। পিডিএফ ফাইল অনেক সময় এরকম ঝামেলা থাকে, তখন আপনি রিপ্লেস করে নিবেন। রিপ্লেস করে কি করবেন, এখানে পরে প্যাটার্ন ট্রান্সপারেন্সি করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। না না, ওইটা কাস্টমাইজ করতে পারবেন না, তখন তো এটা আউটলাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবেন না আপনি, বুঝতে পারছেন। শুধু ফন্টটা যা আছে সেটাই আপনি রাখতে পারেন, সেই জিনিসটাই রাখতে পারেন, কিন্তু কোনো এডিট করতে পারবেন না, কারণ এই ফন্টটা তো আপনি খুঁজে পাচ্ছেন না কি ফন্ট, কিন্তু না পাওয়ার কারণে আমি বলি এটা কোথায় হয় কখন হয় আমি বলি। আপনার বিভিন্ন হ্যান্ডটেক করার সময় গার্মেন্টস এর যে বিদেশি বায়াররা তখন এরকম দেয়, দিলে পিডিএফ আকারে দেয় তারা, তো দিলে তখন হচ্ছে এরকম ফন্ট থাকে। ঠিক আছে, এই যে এরকম, হ্যাঁ ক্যালিগ্রাফির এরকম ফন্ট গুলা থাকে। হ্যাঁ, তখন হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্ট গুলো কি করবো, আমরা তো খুঁজে পাবো না, এটি পাথ করতে অনেক সময় লাগবে। ধরেন এটা যদি আপনি পাথ করতে থাকেন অনেক সময় দরকার। ঠিক আছে, আমি পাথ করেও অনেক সময় কাজ করছি, কিন্তু যখন আমি এই অপশনটা অ্যাপ্লাই করে দেখলাম যে এটা তো আমি সরাসরি মানে একটা ক্লিকে আমি পেয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি একটা ক্লিক করে এখান থেকে, ঠিক আছে, নিয়ে নিছি। নিয়ে কি করছি, আমি ওইটা ওই হ্যান্ডটেকের যে টাইপ সেটাতে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এডিট করতে পারবেন না। যদি এডিট করতে চান তাহলে এই ফন্টটাকে খুঁজে আপনার বের করতে হবে, অথবা বায়ারের কাছ থেকে ফন্টের নামটা আপনি নিতে হবে, নিয়ে তখন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে এইখানটায় আমরা চলে আসি মেক পিক্সেল পারফেক্ট। এই পিক্সেল পারফেক্টটা কি, পিক্সেল পারফেক্টটা হচ্ছে ভিউ থেকে গিয়ে আপনার
স্ন্যাপ পিক্সেল, এই ধরুন আমি এখান থেকে পিক্সেলটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এই যে পিক্সেলটা নিলাম। হুম, এখন কোনো একটা শেপকে আমি ধরেন এই শেপটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এটাকে কালার দিই। এখন এই শেপটা কি করতে চাই, আমি পিক্সেলের সাথে একদম পারফেক্ট ভাবে আমি কাজ করতে চাই, তখন এখানে গিয়ে দিলে দেখুন আরেকটু ইয়ে করে দেখায়, জুম দিয়ে দেখায়। এই যে একটু ধরেন এদিক সেদিক আসে, তখন এটা পারফেক্ট ভাবে যদি আপনি এ করতে চান, তখন এরকম ভাবে পিক্সেলের সাথে ফিট হবে। এই দেখুন উপরের সাথে ফিট হয়ে গেছে। এরকম করে আপনারা পারফেক্ট অবস্থায় কাজ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে পিক্সেলের কাজ আর কি। তো আমরা এই মোডে চলে যাই। এটা শর্টকাটটা হচ্ছে, আমি ভিউ থেকে টাইম নেই, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে। নিউ এডিট, আসলে শর্টকাটে কাজ করে ইয়ে হয়ে গেছে, তো এখন হচ্ছে ইয়ে খুঁজে পাইতে একটু সময় লাগে। আচ্ছা, এই পিক্সেলের সাথে আপনার এখন থাক, সমস্যা নাই। পিক্সেলে দিয়ে বড় করে দিলে আপনার পিক্সেল পারফেক্টে যায়, কিন্তু এখন যাচ্ছে না কেন বুঝতেছি না। ঠিক আছে, তো এটা আমি পরে দেখাবো, বা এটা এত কাজ লাগে না। এইটা কাজ হয় আপনার লোগোর কাজ করতে গেলে, ঠিক আছে। তারপরে স্লাইসের এটা তো আপনারা দেখছেন, স্লাইস আগেও যেগুলো দেখানো হয়েছে বারবার, তো এখনো এই স্লাইসের কাজ আর কি এখান থেকে দেখবেন, ঠিক আছে। মেক করতে পারেন, এই যে মেক করলে এখানে স্লাইস যতগুলো আছে সব করে আপনার স্লাইস নিয়ে নিছে। তারপরে এখান থেকে আপনার ইয়ে করে দিতে পারেন, এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন করতে পারেন, ডুপ্লিকেট সাইজ করতে পারেন, ডিলিট অর করে দিতে পারেন, ঠিক আছে। এই স্লাইসের কাজ আমাদের ওয়েবসাইটে যারা কাজ করবে তাদের ক্ষেত্রেই লাগবে। তো আর কয় মিনিট আছে একটু দেখি, কয় মিনিট আছে আমার কাছে? এখানে দেখাচ্ছে না। 4 মিনিট না? 4 মিনিটে কি আমি ইয়াটা করতে পারবো কিনা জানি না, পাতের অপশনটা দেখাতে পারবো কিনা। পাতেরটা একটু গুরুত্বপূর্ণ অপশন, ঠিক আছে। এখানে জয়েন পাত, ধরেন এই একটা পাত করলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিই। বাড়ানোর পরে ডাবল করে নিই, দুটাকে ধরে এই যে জয়েন করার ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলেই পাতে পাতে জয়েন হয়ে যাবে। আমরা জয়েন টুলেও দেখেছিলাম এখানে, ঠিক আছে। তারপর পাত থেকে এই যে অ্যাভারেজ, এটা এখন এই পাতের ক্ষেত্রে আপনার দরকার লাগবে না, ঠিক আছে। এই যে আউটলাইন স্ট্রোক আর এক্সপান্ড অ্যাপারেন্স একই কথা, ঠিক আছে। স্ট্রোককে আপনার শেপে পরিণত করতে এখান থেকে আপনার এই যে আউটলাইন স্ট্রোকটাকে ব্যবহার করলে এটা স্ট্রোকটা আউটলাইন থেকে আপনার ফিল কালার করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এই কাজ। তার পরবর্তী হচ্ছে অফসেট পাথের ক্ষেত্রে এখানটা হচ্ছে আপনার ওভার করতে পারেন এবং মাইনাসও করতে পারেন, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন দেখবো। যেমন এই যে শেপগুলো আমরা ক্রিয়েট করি, ঠিক আছে, কোন শেপটা দেখাবো। ধরেন যে আপনার এই একটা ইলিপস নিলেন, এই যে একটা ইলিপস নিলেন, এখন এইটাকে হচ্ছে আপনার যদি এখান থেকে পাত থেকে যে আপনি অফসেট পাতে করেন, এখানে কতটুকু আপনি দিতে চান, ধরেন যে 1 ইঞ্চি দিলাম, এই যে 1 ইঞ্চি বরাবর এটা এরকম হলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি -0.25 আপনার ইয়েতে ভিতরে দিব, ভিতরে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অফসেট পাতের কাজ, ওকে। তার পরবর্তীতে রয়েছে, হ্যাঁ, কপি হয়ে যাবে, অটোমেটিক কপি হয়ে যাবে, ধরলে অটোমেটিক কপি, ঠিক আছে।
তারপরে রিভার্স পাথ ডিরেকশন, এটা আপনার এটা দরকার লাগবে না, বেশি দরকার নাই। তারপর আছে সিম্পলিফাই, এটা হচ্ছে আপনার এই যে এখানের যে ইয়া টুলটা ডাবল ক্লিক করলে চলে আসে এটা। ঠিক আছে, সিম্পলিফাই দিয়ে হচ্ছে আপনার ইয়ে করতে পারেন, এটাও খুব বেশি লাগবে না। তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার জন্য ওইটা আমরা এই যে পেন টুল যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম, এটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য, আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করার জন্য। তারপর ডিভাইড অবজেক্ট ভ্যালু, এই ডিভাইড অবজেক্টটা কোথায় কাজ করে, এটা হচ্ছে এই যে এই ডিভাইডটা পাথফাইন্ডারের যে ডিভাইড, এই সেম ডিভাইডটা কাজ করে। ঠিক আছে, তার পরবর্তীতে রয়েছে আপনার এখানে স্প্লিট ইনটু গার্ড, এটা একটু দরকার আছে। এটা দরকার আছে বলতে আপনি একই সাথে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট মেজারমেন্টকে আপনার কয়টা ভাগে আপনি ভাগ করতে চান সেটা করতে পারেন। এখানে দিলেন র দিলেন ধরেন 2টা, আর কলাম দিলেন ধরেন হচ্ছে 2টা। এখন হাইট ওয়েট রেখে আপনার এই যে গাটারটা কতটুকু দিতে চাচ্ছেন এখানে দিয়ে ক্লিক করলে প্রিভিউটা দেখলে আপনি বুঝতে পারেন। এটা কিন্তু রাউন্ডের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র আপনার ইয়ের ক্ষেত্রে হবে, কি বলেন, রেক্টাঙ্গলের ক্ষেত্রে হবে। ঠিক আছে, দেখেন আমার রাউন্ডেড ছিল বাট এটা কিন্তু রেক্টাঙ্গল হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। তো এটা করার পরে আপনার আপনার এইভাবে ধরেন যে আপনার আহ এদিকে 2টা নিলেন, এদিকে 2টা নিলেন, এখন যদি আপনি কার্ভ করে দেন, ঠিক আছে, এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পাত থেকে আহ আপনার এই স্প্লিট ইনটু গার্ডের কাজ। ঠিক আছে, আর ক্লিন আপ এগুলা বেশি দরকার লাগবে না। তার পরবর্তী হচ্ছে শেপ। শেপ কনভার্ট করতে হয় যখন আপনার কোনো একটা ডিজাইন ড্রয়িং করা হয়, ড্রয়িং করার পরে আপনার সেগুলাকে হচ্ছে আপনার যদি এখান থেকে শেপ থেকে কনভার্ট টু শেপ করেন তাহলে এটা শেপে পরিণত হয়ে যাবে। এই যে এখন দেখেন এইগুলাও কিন্তু শেপ, এটা যেহেতু রাস্তা ছিল এখন ভেক্টর হয়ে গেছে, এখন সেটাও শেপে পরিণত হয়েছে। এই যে এক কালার দিলে এক কালার হয়ে যাবে। ঠিক আছে, কোনো অবজেক্টকে শেপে পরিণত করতে এটা কাজ করে। তারপর প্যাটার্ন, প্যাটার্ন ধরেন এইটাকে আমি একটা প্যাটার্ন করি, এটাকে দিয়ে যদি আমি প্যাটার্ন থেকে মেক প্যাটার্ন করি, এই দেখুন এখানে কিন্তু প্যাটার্ন একটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে হ্যাঁ গার্ড রয়েছে, তারপর হচ্ছে ব্রিক্স বাই রো, এটা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, হেক্সা রয়েছে। তো সরাসরি আমি এটাই দিলাম, এখান থেকে দিয়ে ধরেন আমি একটু সাইজ করে দিলাম। ঠিক আছে, 2.5 দিলাম, দিয়ে এবারে সমান সমান করে এখান থেকে আমি যদি আহ সবচেয়ে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে 9.9 করে দিলাম, একটু বড় করে। এখানে যদি আমি ডান করে দিই, ওকে, এটা এখানটায় আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে রেক্টাঙ্গল করি, আচ্ছা আমি করে দিই, ক্লাসে শেষই করে দিই। এখানে যদি আমি রেক্টাঙ্গল করি, রেক্টাঙ্গল করার পরে যদি এই যে এখানটা ক্লিক করে দেখুন এটা একটা প্যাটার্ন হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে প্যাটার্নের কাজ। তার পরবর্তীতে রয়েছে আমাদের, আচ্ছা আমরা এই প্যাটার্ন পর্যন্ত আজকে রাখি, পরবর্তী কাজে এগুলাকে আমরা আগামী ক্লাসে আমরা দেখাবো। তো এই পর্যন্ত আজকে রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।